our limit. আমরা অবহমান কাল ধরে আর্থসামাজিকভাবে আমাদেরকে শেখানো হয়, মানসিকভাবে বিল্ড আপ করা হয়, আমাদের রঙিন স্বপ্নগুলোকে খুব সীমিত করে দেওয়া হয়। আমাদের স্বপ্নগুলো থাকে এরকম যে আমরা একটা ডিগ্রি কোনো মতো অর্জন করব এবং আমরা খুব ছোট্ট একটা চাকরি পাবো, এটাই যেন জীবনের লক্ষ্য হয়, এটাই আমাদের শেখানো হয়, এটাই যেন পরিবার নিরাপদ এবং স্থিতিশীল মনে করে। বাট বিসাইড আমরা পরিসংখ্যানগুলোতে দেখতে পাই শতকরা 30% ছেলে মেয়ে এসএসসির পরে ঝরে পড়ে, তারা আর সামনের দিকে মার্চ করতে পারে না। বাকি 70%-এর মধ্যে 40% ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট অবধি থেমে যায়, তারা আর সামনে মার্চ করতে পারে না। এরপরে যতগুলো থাকে তাদের মধ্যে গার্ডিয়ানদের সুদক্ষ পরিচালনা অথবা প্রভাব প্রতিপত্তি ভাগ্যগুণে অল্প কিছু ছেলে মেয়ে বের হয়ে আসে, তারা যারা ভালো কিছু করতে পারে, আর বাকিগুলো কোনো মতে কোনো সাবজেক্ট নিয়ে কোনো রকম তারা একটা ডিগ্রি অর্জন করে তারা অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে পড়ে। জীবনে আসলে বার্ডেনটা এখান থেকেই শুরু হয়, সেখান থেকে শুরু হয় তার ফ্রাস্ট্রেশন। তার নিজের যেমন চিন্তা থাকে নিজের কেরিয়ার গড়ার, সে পারিবারিকভাবে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে, আর্থসামাজিকভাবেও একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায়। তো সব মিলিয়ে চতুর্মুখী চাপে তার জীবনটাকে তখন ফ্রাস্ট্রেটেড করে ফেলে, সে সামনের দিকে আর আগাতে পারে না। তো আমাদের এখান থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা নেই? হ্যাঁ, অফকোর্স আছে। সেগুলো হচ্ছে আমাদের গার্ডিয়ানদের, আমরা যেমন সন্তানদের ব্যর্থতার দায়ভার পুরোটাই আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেই না, এটা আমাদের করা উচিত না। আমাদের গার্ডিয়ানদের এখান থেকে কিছু ভূমিকা পালন করতে হবে, তাদের এখানে স্মার্ট হতে হবে, তাদের এখানে সুদক্ষ পরিচালনাটা দরকার। তাদের বুঝতে হবে তাদের সন্তানদের পালস, তাদের বুঝতে হবে সন্তানদের আইকিউ কীরকম। তো সেই ক্ষেত্রে বুঝতে হবে তার সন্তানটা যদি খেলাধুলায় ভালো থাকে, বাবা মার উচিত সন্তানটাকে সেদিকে ডাইভার্ট করা। যদি সন্তানটা কোনো ব্যাপারে আর্টিস্ট ভালো করে ছোটোবেলা থেকে, তাকে সেদিকে ডাইভার্ট করা। সন্তানের পালস বুঝে বাবা মাকে সেদিকে আগিয়ে নিয়ে যেতে হবে। এখানে সন্তানের যেমন ভূমিকা থাকে, আমাদের গার্ডিয়ানদেরও মুখ্য ভূমিকা পালন করতে হবে। সন্তানের ভূমিকা এবং বাবা মার ভূমিকা যখন এক সূত্রে গাঁথবে, তখনই সফলতাটা এখানে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে অত্যন্ত স্পেশালিটি দিয়ে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো গুণে সমৃদ্ধ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির জন্য বিস্ময়কর বিবরণও দিয়েছেন পবিত্র কোরআনে। ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, ইট মিনস I will create the human being in the world. So এখানে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ যে সৃষ্টির সেরা জীব, মানুষকে সেটা হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে হবে যে মানুষ আসলে কি, তার কি করণীয়। মানুষ যখন এটা বুঝতে পারবে তখনই সে মনুষ্যত্বগুলো অর্জন করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। এইখানে কিছু বিষয় প্রাসঙ্গিক এসে যায়, সেটা হচ্ছে মাইন্ডসেট। হোয়াট ইজ মাইন্ডসেট? মাইন্ডসেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, আরেকটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট হচ্ছে সেটা, ফিক্সড মাইন্ডসেট হচ্ছে সেটা যেটা সে শুধু নিজেই চিন্তা করবে, পরিবার পরিবেশ থেকে যেটা সেটা পাবে সেটাই নেবে, সে বাড়তি কোনো কিছু আর চিন্তা করতে পারবে না। ফিক্সড মাইন্ডসেটের মানুষগুলো কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না, তারা সংকীর্ণ মন মানসিকতার অধিকারী হয়। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে বিশাল। গ্রোথ মাইন্ডসেট নিজেকে বোঝা, অন্যের মতামতকে প্রায়োরিটি দেওয়া, সমস্ত কিছু থেকে শিক্ষা নেওয়া। তো যার ভিতরে গ্রোথ মাইন্ডসেট ক্যাপাসিটি যত বেশি, সে তার সফলতাটাও বেশি। এক্ষেত্রে আমরা আমাদের এই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে কিছু লোক এই দেশের সুনাম বৃদ্ধি করছে। আমি অসংখ্য লোকের মধ্য থেকে দুজন লোকের নাম না বললেই নয়। ডক্টর আবেদ চৌধুরী, তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলের একজন কৃতি সন্তান, বর্তমান জীববিজ্ঞানের অন্যতম গবেষক। ডক্টর প্রফেসর ইউনূস, যার কথা নাম বললেই নয়, তিনি তার একটা ফর্মুলা, 0 ফর্মুলা দিয়ে পুরো পৃথিবীটাকে বাতলে দিতে চলছেন। ডক্টর ইউনূসের সাথে অন্য মানুষগুলোর সাথে পার্থক্য হচ্ছে এটাই, আমরা যখন কোনো বিষয়ে স্পেশাল কোনো বিষয়ে
কোনো মননশীল চিন্তা দেখেছি 200 বছর আগে। সে শুধু সেই মহান ব্যক্তিটা শুধু সে চিন্তা করেছেন, 100 বছর আগে পরে কোনো এক মহান ব্যক্তি সেটাকে ম্যানিপুলেট, সংযোজন বিয়োজন করে সেটাকে বাস্তবায়ন ঘটিয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস এক্সেপশনাল, তিনি জীবনদশায় যিনি যেটা চিন্তা করেছেন সেটা তিনি বাস্তবে রূপ দিয়েছেন এবং সেটার সফলতাও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। এখানে ডক্টর ইউনূসের পার্থক্য। তো আমরা এরকম অসংখ্য লোক আছে দেশের গণ্ডি পেরিয়ে আমাদের এই দেশটাকে মর্যাদা দিয়ে এনে দিয়েছেন। তো জ্ঞান বিজ্ঞানের কথা যেখানে আসে, জ্ঞান বিজ্ঞানের কথা আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পাঠ্যসূচিকের বাইরে আমরা অসংখ্য পড়াশোনা করি। পড়াশোনা করার পরে আমরা একটা লাইব্রেরি করে ফেলি, কিন্তু আসলে কাজের কাজটা আমরা কিছুটা বাকি রেখে দেই। সেখানে প্রত্যেকটা দিস ইজ গুড সাইন, বাট সেখানে পরিপূর্ণতা নেই। যখন একটা লাইব্রেরিতে একটা পড়াশোনার মধ্যে আল কোরআন না থাকবে, কখনোই সেটা পুরো পরিপূর্ণ আসবে না। কারণ সব কিছুর মধ্যে অল্প অল্প বিস্তর বা বিবরণ থাকলেও পবিত্র কোরআনে রয়েছে এভরিথিং। সেখানে রয়েছে মহাকাশ, সেখানে রয়েছে সাগর উপসাগর, সেখানে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু। কোনো কিছুই সেখানে বাদ নেই। দুনিয়ার লেখক যখন কোনো লেখা লিখে, পুস্তক লিখে, তখন আগে বা পরে একটা বিজ্ঞপ্তি থাকে, একটা নোট থাকে যে এই পুস্তকের কোনো ভুল হলে ক্ষমার যোগ্য। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন একটা গ্রন্থ তিনি নিজেই বলে দিয়েছেন, এটা এমন এক কোরআন যেখানে কোনো নির্ভুল, যেখানে কোনো ভুল নেই। এটা বিজ্ঞানময়। এটা জ্ঞান বিজ্ঞান যত প্রস্ফুটিত হবে, যত আধুনিকায়ন হবে, তত আমরা এটাকে বুঝতে সক্ষম হব। একটি আয়াত নিয়ে যখন গবেষণা হয়, এটা কিয়ামত অবধি পর্যন্ত করলেও এটার বিশালতা মাহাত্ম্য শেষ হবে না। কোরআনটাকে বুঝতে হবে। আমার মাঝে মাঝে ব্যক্তিগতভাবে খারাপ লাগে, আমাদের শ্রদ্ধা আলেম ওলামারা শুধু 100 ভাগের ফরেন এক্সাম্পল 100 ভাগের 1 ভাগ বর্ণনা করেন। যেমন বলেন 82 বার নামাজের কথা আছে, অ্যাবসলিউটলি রাইট। 82 বার নামাজের কথা আছে। নামাজ বাদে কোনো কম্প্রোমাইজ করা হবে, দ্যার ইজ নো কম্প্রোমাইজ অন সালাত অফকোর্স। বাট কোরআনের প্রতিটা পরতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের কথা। জ্ঞানীদের বলা, আল্লাহ তাআলা বলেছেন এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। এটা জ্ঞানীরা বুঝতে পারবে। এটা জ্ঞান নিয়ে এটা গবেষণা করো, গবেষণামূলক অনেক কথাবার্তা আছে। তো মূল থিমটা হচ্ছে এটাই, পড়ো, বোঝো এবং তদ অনুযায়ী জীবন পরিচালনা করো। আমি পড়লাম, আমি বুঝলাম না, নো মিনিংস। আমি বুঝলাম কিছু, তদ অনুযায়ী আমি জীবন পরিচালনা করলাম না। ইভেন দিস ওয়ান অলসো মিনিংলেস। তো সৎকর্ম, সুশিক্ষা এবং হচ্ছে নৈতিক শিক্ষা, এই দুটাকে যখন